সিগারেট দিয়া বলিলাম, কবিতা পড়ে পড়ে তোমার চরিত্র খারাপ হয়ে গেছে। কিন্তু ও কথা এখন থাক। উষাপতি যে নিজের চরিতামৃত শুনিয়ে গেলেন তা বলতে বাধা আছে কি? ব্যোমকেশ বলিল, কিছুমাত্র না, তোমার জন্যই অপেক্ষা করেছিলাম। তোমাদের দুজনকেই শোনাতে চাই। বড় মর্মান্তিক কাহিনী। সিগারেট ধরাইয়া ব্যোমকেশ বলিতে আরম্ভ করিল, সত্যকাম আমার কাছে এসেছিল এক আশ্চর্য প্রস্তাব নিয়ে। আমার যদি হঠাৎ মৃত্যু হয় আপনি অনুসন্ধান করবেন। সে জানতো কে তাকে খুন করতে চায়, কিন্তু তার নাম আমাকে বলল না। তখনই আমার মনে প্রশ্ন জাগলো, নাম বলতে চায় না কেন? এখন জানতে পেরেছি, নাম না বলার গুরুতর কারণ ছিল। পারিবারিক কেচ্ছা বেরিয়ে পড়তো। সে যে জারজ, তার মা যে কলঙ্কিনী, এ কথা সে প্রকাশ করতে পারেনি। নিজের মুখে নিজের কলঙ্ক কথা কটা লোক প্রকাশ করতে পারে? সবাই তো আর সত্যযুগের সত্যকাম নয়। তবু একটা ইঙ্গিত সে আমাকে দিয়ে গেছিল, তার জন্ম তারিখ। কিন্তু এমনভাবে দিয়েছিল যে একবারও সন্দেহ হয়নি তার জন্ম তারিখের মধ্যেই তার মৃত্যুর রহস্যের চাবি আছে। সে জানতো আমি যদি অনুসন্ধান আরম্ভ করি তাহলে জন্ম তারিখটা আমার কাজে লাগবে। সত্যকাম বিবেকহীন লম্পট ছিল, কিন্তু তার বুদ্ধির অভাব ছিল না। এবার গোড়া থেকেই গল্পটা বলি। সত্যকামের জন্মের আগে থেকে সেই গল্পের সূত্রপাত। উষাপতি বাবুর মুখেই এই গল্পের বেশিরভাগ শুনেছি। তবু গল্পটা যে সত্যি তাতে সন্দেহ নেই। তিনি নিজেকে রেয়াত করেননি, নিজের দোষ দুর্বলতা অকপটে ব্যক্ত করেছেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে রমাকান্ত চৌধুরী সুচিত্রা এম্পোরিয়ামের প্রতিষ্ঠা করেন। রমাকান্ত চৌধুরীর একমাত্র মেয়ের নাম সুচিত্রা। মেয়ের নামেই দোকানের নাম। চৌধুরী মশাই ভারী চতুর ব্যবসাদার ছিলেন। 2-4 বছরের মধ্যেই তার দোকান ফেঁপে উঠল। ধর্মতলায় নতুন বাড়ি তৈরি হলো, জমজমাট ব্যাপার। চৌধুরী মশাইয়ের সুচিত্রা এম্পোরিয়াম বিলাতি দোকানের সঙ্গে টেক্কা দিতে লাগলো। উষাপতি দাস 1925 সনে সামান্য শপ অ্যাসিস্ট্যান্টের চাকরি নিয়ে সুচিত্রা এম্পোরিয়ামে ঢোকেন। তখন তার বয়স 21-22। গরিবের ঘরের বাপ মা মরা ছেলে। লেখাপড়া বেশি শেখেননি, কিন্তু চেহারা ভালো, বুদ্ধিশুদ্ধি আছে। 2-4 দিনের মধ্যেই তিনি দোকানের মাল বিক্রি করার কায়দা কানুন শিখে নিলেন। খদ্দেরকে কি করে খুশি রাখতে হয় তার কৌশল আয়ত্ত করে ফেললেন। সহকর্মীদের মধ্যে তিনি খুব জনপ্রিয় হয়ে উঠলেন। ক্রমে স্বয়ং কর্তার সুনজরে পড়ল তার উপর। 2-4 টাকা করে মাইনে বাড়তে লাগলো। 2 বছর কেটে গেল। তারপর হঠাৎ একদিন উষাপতি বাবুর চরম ভাগ্যোদয় হলো। রমাকান্ত চৌধুরী তাকে নিজের অফিস ঘরে ডেকে বললেন, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চাই। এ প্রস্তাব উষাপতির কল্পনা অতীত। তিনি যেন চাঁদ হাতে পেলেন। সেই যে রূপকথা আছে, পথের ভিখিরির সঙ্গে রাজকন্যের বিয়ে, এ যেন তাই। সুচিত্রাকে উষাপতি আগে অনেকবার দেখেছেন। সুচিত্রা প্রায়ই দোকানে আসতেন। ভারী মিষ্টি নরম চেহারা। উষাপতির মন রোম্যান্সের গন্ধে ভরে উঠল। মাসখানেকের মধ্যে বিয়ে হয়ে গেল। খুব ধুমধাম হলো। উষাপতির সহকর্মীরা প্রীতি উপহার ছেপে বন্ধুকে অভিনন্দন জানালেন। উষাপতিবাবু একদিন তার বিবাহিতা বোনের বাড়িতে থাকতেন। এখন শ্বশুর বাড়িতে তার থাকার ব্যবস্থা হলো। শ্বশুরবাড়ি অর্থাৎ আর্মহার্স্ট স্ট্রিটের বাড়ি। রমাকান্ত চৌধুরী বড় মানুষ, তাই বিপত্নিক। তিনি মেয়েকে কাছছাড়া করতে চান না। টোপের মধ্যে বড়শি আছে, উষাপতি তার টের পেলেন ফুলশয্যার রাত্রে। রূপকথার স্বপ্ন ইমারত ভেঙে পড়ল। বুঝতে পারলেন সুচিত্রা এম্পোরিয়ামের কর্তা কেন দিন দরিদ্র কর্মচারীর সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন। ফুলের বিছানায় শয়ন করা হলো না। উষাপতি বাবু সারা রাত্রি একটা চেয়ারে বসে কাটিয়ে দিলেন। সকালবেলা শ্বশুরকে গিয়ে বললেন, আপনার উদ্দেশ্য সিদ্ধ হয়েছে, এবার আমাকে বিদায় দিন। রমাকান্ত চৌধুরী ঘরেল ব্যবসাদার, তিনি বোধ হয় প্রস্তুত ছিলেন।
মোলায়েম সুরে জামাইকে বোঝাতে আরম্ভ করলেন। সুচিত্রা ছেলে মানুষ, মা মরা মেয়ে, তার উপর আজকাল দেশে যে হাওয়া বইতে শুরু করেছে তাতে মেয়েদের সামনে রাখাই দায়। সুচিত্রা খুবই ভালো মেয়ে, কেবল বর্তমান আবহাওয়ার দোষে একটু ভুল করে ফেলেছে। আজকাল ঘরে ঘরে এই ব্যাপার হচ্ছে, ঠক বাজতে গাঁ উজাড়, কিন্তু বাইরের লোক কি জানতে পারে? সবাই বউ নিয়ে মনের সুখে ঘরকন্না করে, এ নিয়ে ঘাটাঘাটি করতে গেলে নিজের মুখেই চুনকালি পড়বে। অতএব উষাপতি বাবু কিন্তু কথায় ভুললেন না। আমায় মাপ করুন, আমি গরিব বটে, কিন্তু সৎ বংশের ছেলে, আমি পারবো না। কথায় চিড়ে ভিজল না দেখে রামাকান্ত চৌধুরী ব্রহ্মাস্ত্র ছাড়লেন। দেরাজ থেকে স্টাম্বরি কাগজে লেখা দলিল বার করে বললেন, আজ থেকে সুচিত্রা এম্পোরিয়ামের তুমি 8 আনা অংশীদার। এই দেখো দলিল, আমি মরে গেলে আমার যা কিছু সব তোমরাই পাবে। আমার তো আর কেউ নেই, কিন্তু আজ থেকে তুমি আমার পার্টনার হলে। দোকানে আমার হুকুম যেমন চলে তোমার হুকুমও তেমনি চলবে। উষাপতির মাথা ঘুরে গেল। রাজকন্যাটি দাগী বটে, কিন্তু হাতে হাতে অর্ধেক রাজত্ব। মোট কথা উষাপতি শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন। সদ্য সদ্য অত টাকার লোভ সামলাতে পারলেন না। তিনি শ্বশুরবাড়িতে থাকতে রাজি হলেন, কিন্তু স্ত্রীর সঙ্গে তার কোনো সম্পর্ক রইল না। সেই যে ফুলশয্যার রাত্রে 2-4টে কথা হয়েছিল, তারপর থেকে কথা বন্ধ। শোবার ব্যবস্থাও আলাদা। বাইরের লোকে অবশ্য কিছু জানল না। ধোকার টাটি বজায় রইল। রমাকান্ত যে বলেছিলেন সুচিত্রা ভালো মেয়ে, সে কথা নেহাত মিথ্যে নয়। প্রথম মহাযুদ্ধের পর বাঁধন ভাঙার একটা ঢেউ এসেছিল। উচ্চবিত্ত সমাজের অবাধ মেলামেশা সমাজের সকল স্তরে ছড়িয়ে পড়েছিল। সুচিত্রা আলোর নেশায় বিভ্রান্ত হয়ে একটু বেশি মাতামাতি করেছিলেন। অভিভাবিকার অভাবে গণ্ডির বাইরে যে পা দিচ্ছেন তা বুঝতে পারেননি, কিন্তু প্রচণ্ড ধাক্কা খেয়ে তার হুঁশ হল। বিয়ের পর তিনি বাইরে যাওয়া বন্ধ করে দিলেন। শান্ত সংযতভাবে বাড়িতে রইলেন। রমাকান্তের বাড়িতে লোক কম, আত্মীয় স্বজন কেউ নেই, কেবল রমাকান্ত, সুচিত্রা আর উষাপতি। স্থায়ী চাকরের মধ্যে সহদেব, আর বাকি ঝি চাকর শুকো। সহদেব চাকরটা বুদ্ধিশুদ্ধি বেশি নেই, কিন্তু অটল তার প্রভু পরিবারের প্রতি ভক্তি, তাই ঘরের কথা বাইরে চাউর হতে পারল না। বিয়ের মাস দেড়েক পরে রমাকান্ত মেয়েকে নিয়ে বিলেত গেলেন। অজুহাত দেখালেন মেয়ের শরীর খারাপ, তাই চিকিৎসার জন্যে বিলেতে নিয়ে যাচ্ছেন। উষাপতি দোকানে সর্বসময়ে কর্তা হয়ে কাজ চালাতে লাগলেন। প্রায় 1 বছর পরে রমাকান্ত বিলেত থেকে ফিরলেন। সুচিত্রার কোলে ছেলে। ছেলে দেখে বোঝা যায় না তার বয়স 2 মাস নাকি 5 মাস। তারপর আমহার স্ট্রিটের বাড়িতে উষাপতি বাবুর নীরস প্রাণহীন জীবনযাত্রা আরম্ভ হলো। স্ত্রীর সঙ্গে সম্বন্ধ নেই, শ্বশুরের সঙ্গে কাজের সম্বন্ধ। দোকানটিকে উষাপতি প্রাণ দিয়ে ভালোবাসলেন। তবু দুধের স্বাদ কি ঘোলে মেটে? অন্তরের মধ্যে ক্ষুধিত যৌবন হাহাকার করতে লাগলো। ওদিকে সুচিত্রা সংকুচিত হয়ে নিজেকে নিজের মধ্যে সংহরণ করে নিয়েছেন। মাঝে মাঝে উষাপতি তাকে দেখতে পান, মনে হয় সুচিত্রা যেন কঠোর তপস্বিনী। তার মনটা কোমল হয়ে আসে, তিনি জোর করে নিজেকে শক্ত রাখেন। একটি একটি করে বছর কাটতে থাকে। সত্যকাম বড় হয়ে উঠতে লাগলো। লম্পট বাপের উচ্ছৃঙ্খল রক্ত তার শরীরে। তার যত বয়স বাড়তে লাগলো রক্তের দাগও তত ফুটে উঠতে লাগলো। সব রকম রক্তের দাগ মুছে যায়, এই রক্তের দাগ কখনো মোছে না। সত্যকাম কারো শাসন মানে না, নিজের যা ইচ্ছা তাই করে, কিন্তু ভয়ানক ধূর্ত সে। কুটিল তার বুদ্ধি। দাদামশাইকে সে এমন বশ করেছে যে সব জেনে শুনেও তিনি কিছু বলতে পারেন না। সুচিত্রা শাসন করবার ব্যর্থ চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছেন।
উষাপতি সত্যকামের কোনো কথায় থাকেন না, সব সময় নিজেকে আলাদা করে রাখেন। স্ত্রীর কানীন পুত্রকে কোনো পুরুষই স্নেহের চোখে দেখতে পারে না। সত্যকামের স্বভাব চরিত্র যদি ভালো হতো তাহলে উষাপতি হয়তো তাকে সহ্য করতে পারতেন, কিন্তু এখন তার মন একেবারে বিষিয়ে গেল। সুচিত্রার সঙ্গে উষাপতির একটা ব্যবহারিক সংযোগের যদি বা কোনো সম্ভাবনা থাকতো, তা একেবারে লুপ্ত হয়ে গেল। উষাপতি আর সুচিত্রার মাঝখানে সত্যকাম ফণী মনসার কাঁটার বেড়ার মতো দাঁড়িয়ে রইল। সত্যকামের যখন 19 বছর বয়স, তখন রমাকান্ত মারা গেলেন। সত্যকামকে নিজের অংশ উইল করে দিয়ে গেলেন। এই সময় সত্যকাম নিজের জন্ম রহস্য জানতে পারল। বিলেতে তার জন্ম হয়েছিল, সুতরাং বার্থ সার্টিফিকেট ছিল। দাদামশায়ের কাগজপত্রের মধ্যে সেই বার্থ সার্টিফিকেট বোধ হয় সে পেয়েছিল। তারপর পারিবারিক পরিস্থিতি দেখে আসল ব্যাপার বুঝে নিয়েছিল। সে বাইরে ভারী কেতাদুরস্ত ছেলে, কিন্তু ভেতরে ভেতরে ভীষণ কটিল আর হিংসুক। উষাপতি আর সুচিত্রার প্রতি তার ব্যবহার হিংস্র হয়ে উঠল। একদিন সে নিজের মাকে স্পষ্টই বলল, তুমি আমাকে শাসন করতে আসো কোন লজ্জায়? আমি সব জানি। উষাপতিকে বলল, আপনি আমার বাপ নন, আপনাকে খাতির করব কিসের জন্যে? বাড়িতে উষাপতি আর সুচিত্রার জীবন দুর্বহ হয়ে উঠল। ওদিকে দোকানে গিয়ে সত্যকাম আর এক রকমের খেলা দেখাতে আরম্ভ করল। সে এখন দোকানের অংশীদার। উষাপতির সঙ্গে তার অধিকার সমান। সে নিজের অধিকার পুরো দস্তুর জারি করতে শুরু করল। সুচিত্রার মতো শৌখিন দোকানে পুরুষের চেয়ে মেয়ে খদ্দেরেরই ভিড় বেশি। সত্যকাম তাদের মধ্যে থেকে কম বয়সী সুন্দর মেয়ে বেছে নিত, তাদের সঙ্গে ভাব করত, দোকানের দামি জিনিস সস্তায় তাদের বিক্রি করত, হোটেলে নিয়ে গিয়ে তাদের খাওয়াতো, দোকানের তহবিল থেকে যখন যত টাকা ইচ্ছে বার করে 2 হাতে ওড়াতো। মদ, ঘোড়দৌড়, বড় বড় ক্লাবে গিয়ে জুয়া খেলা তার নিত্য নৈমিত্তিক ব্যবসা হয়ে উঠল। রমাকান্তর মৃত্যুর পর বছরখানেক যেতে না যেতেই দেখা গেল দোকানের অবস্থা খারাপ হয়ে আসছে। আর বেশি দিন এভাবে চলবে না। উষাপতিবাবু বাধা দিতে গেলে সত্যকাম বলে, আমার টাকা আমি ওড়াচ্ছি, আপনার কি? উপরন্তু দোকানের একটা বদনাম রটে গেল। মেয়েদের ও দোকানে যাওয়া নিরাপদ নয়। খদ্দের কমে যেতে লাগলো। বিভ্রান্ত উষাপতিবাবু কি করবেন ভেবে পেলেন না। পরিস্থিতি যখন অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে, তখন একটি ব্যাপার ঘটল। একদিন সন্ধ্যার পর কি কাজে উষাপতি বাড়িতে এসেছিলেন। ওপরে নিজের ঘরে ঢুকতে গিয়ে শুনতে পেলেন পাশের ঘর থেকে একটা অবরুদ্ধ কাতরানি আসছে। পাশের ঘরটা তার স্ত্রীর ঘর। পা টিপে টিপে উষাপতি দোরের কাছে গেলেন। দেখলেন তার স্ত্রী একলা মেঝেয় মাথা কুটছেন আর বলছেন, এখনো কি আমার প্রায়শ্চিত্ত হয়নি? আচ্ছা, আমি পারছি না। উষাপতি চুপি চুপি নিচে নেমে গেলেন। সহদেবকে জিজ্ঞেস করতে জানতে পারলেন সন্ধ্যার আগে পাড়ার একটি বর্ষীয়সী ভদ্রমহিলা এসেছিলেন। তিনি সুচিত্রাকে যাচ্ছে তাই অপমান করে গেছেন। মহিলাটির মেয়েকে নাকি সত্যকাম সিনেমা দেখাচ্ছে আর বিলিতি হোটেলে নিয়ে গিয়ে খাওয়াচ্ছে। সেই দিন উষাপতি সংকল্প করলেন সত্যকামকে সরাতে হবে। তাকে খুন না করলে কোনো দিক দিয়েই নিস্তার নেই। এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। উষাপতি তৈরি হলেন। তার একটা সুবিধে ছিল, সত্যকাম যদি খুন হয় তাকে কেউ সন্দেহ করবে না। বাইরে সবাই জানে সত্যকাম তাঁর ছেলে। বাপ ছেলেকে খুন করেছে এ কথা কেউ বিশ্বাস করবে না। সত্যকামের অনেক শত্রু, সন্দেহটা তাদের উপর পড়বে। তবুও এমনভাবে কাজ করা দরকার যাতে কোনো মতেই তার প্রাণের দৃষ্টি আকৃষ্ট না হয়। উষাপতি একটি চমৎকার মতলব বার করলেন। একজন চেনা গুন্ডার কাছ থেকে একটি রিভলভার জোগাড় করলেন। ছেলেবেলায় কিছুদিন তিনি সন্ত্রাসবাদী দলে মিশেছিলেন। রিভলভার চালানোর অভ্যেস ছিল। তিনি কয়েকবার বেলঘরিয়ার একটা আম বাগানে গিয়ে অভ্যাসটা ঝালিয়ে দিলেন। তারপর সুযোগের অপেক্ষা করতে লাগলেন। সত্যকাম ঝানু ছেলে, সে উষাপতির মতলব বুঝতে পারল।
কিন্তু নিজেকে বাঁচাবার কোনো উপায় খুঁজে পেল না। পুলিশের কাছে গেলে নিজের জন্মরহস্য ফাঁস হয়ে যায়। শেষ পর্যন্ত সে হতাশ হয়ে আমার কাছে এসেছিল। উষাপতি বাবু অবশ্য সে খবর জানতেন না। সে রাত্রে সত্যকাম খুন হয়। যে রাত্রে সত্যকাম খুন হয় সে রাত্রিটা ছিল শনিবার। শনিবার সত্যকাম অন্য রাত্রির চেয়ে দেরি করে বাড়ি ফেরে, সুতরাং শনিবারই প্রশস্ত। উষাপতি বাবু একটি রাংতার চাকতি তৈরি করে রেখেছিলেন। রাত্রি 10:30টার সময় যখন সহদেব রান্নাঘরে খেতে গিয়েছে, তখন তিনি চুপি চুপি নেমে এসে সেটি দরজার কপাটে জুড়ে দিয়ে আবার নিঃশব্দে উপরে উঠে গেলেন। সদর দরজা যেমন বন্ধ ছিল তেমনি বন্ধ রইল। বাহিরে যে রাংতার চাকতি সাঁটা হয়েছে তা কেউ জানতে পারল না। শুকোঝি আর রাঁধুনি তারা অনেক আগেই বাড়ি চলে গেছে। সহদেব খাওয়া দাওয়া শেষ করে খিড়কির দরজায় তালা লাগালো। তারপর সদর বারান্দায় গিয়ে বিছানা পেতে শুল। ওপরে উষাপতি বাবু নিজের ঘরে আলো নিভিয়ে অপেক্ষা করে রইলেন। সামনের দিকের ব্যালকনির দরজা খুলে রাখলেন। 2 ঘন্টা অপেক্ষা করার পর ফটকের কাছে শব্দ হলো। সত্যকাম আসছে। উষাপতি ব্যালকনিতে বেরিয়ে এসে ঘাপটি মেরে রইলেন। ফটক থেকে সদর দরজা পর্যন্ত রাস্তা অন্ধকার। সত্যকাম টর্চ জেলে দেখতে দেখতে এগিয়ে আসছে। সদর দরজায় টোকা মেরে হঠাৎ তার নজরে পড়ল দরজার নিচের দিকে টাকার মতো একটা চাকতি টর্চের আলোয় চকচক করছে। সে সামনের দিকে ঝুঁকে সেটা দেখতে গেল। অমনি উষাপতি বাবু ব্যালকনি থেকে ঝুঁকে গুলি করলেন। রিভলভারের গুলি সত্যকামের পিঠ ফুটো করে বুকের হাড়ে গিয়ে আটকালো। সত্যকাম সেখানেই মুখ থুবড়ে পড়ল। হাতের জ্বলন্ত টর্চটা জ্বলতেই রইল। এই হলো সত্যকামের মৃত্যুর প্রকৃত ইতিহাস। উষাপতি বাবু এমন কৌশল করেছিলেন যে লাশ পরীক্ষা করে মনে হবে পিছন দিক থেকে কেউ তাকে গুলি করেছে। ওপর দিক থেকে গুলি করা হয়েছে তা কিছুতেই বোঝা যাবে না। রাংতার চাকতিটা যদি না থাকতো আমিও বুঝতে পারতাম না। ব্যোমকেশ চুপ করিল। আমরাও অনেকক্ষণ নীরব রহিলাম। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলিয়া সত্যবতী বলিল, তুমি প্রথম কখন উষাপতি বাবুকে সন্দেহ করলে? ব্যোমকেশ বলিল, গোড়া থেকেই আমার সন্দেহ হয়েছিল। বাড়ির লোকের কাজ। যদি বাইরের লোকের কাজ হবে তাহলে সত্যকাম হত্যাকারীর নাম বলবে না কেন? তখনই আমার মনে হয়েছিল এই সংকল্পিত হত্যার পিছনে এক অতি গুহ্য পারিবারিক কলঙ্ক কাহিনী লুকিয়ে আছে। তারপর জানতে পারলাম উষাপতি আর সুচিত্রার দাম্পত্য জীবন স্বাভাবিক নয়। দীর্ঘকাল ধরে তাদের মধ্যে বাক্যালাপ বন্ধ। সবার ঘরও আলাদা। মনে খটকা লাগলো। খাজাঞ্চি মশাইয়ের সঙ্গে আলাপ জমালাম। লোকটি উষাপতি বাবুর দরদি বন্ধু। তিনি 21 বছর আগে বন্ধুর বিয়েতে প্রীতি উপহার লিখেছিলেন। প্রীতি উপহারটি খাজাঞ্চি মশাই খুব যত্ন করে রেখে দিয়েছিলেন, কারণ এটি তার প্রথম এবং একমাত্র কবিকীর্তি। আমি যখন প্রীতি উপহারটি হাতে পেলাম তখন আর কোনো সংশয় রইল না। সত্যকামের জন্ম তারিখ মনে ছিল 7ই জুলাই 1927, আর বিয়ের তারিখ 13ই ফেব্রুয়ারি 1927, অর্থাৎ বিয়ের 5 মাস পূর্ণ হবার আগেই ছেলে হয়েছে। ধূর্ত রমাকান্ত কেন দরিদ্র কর্মচারীর সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন বুঝতে কষ্ট হয় না। সত্যকাম উষাপতির ছেলে নয়, সুতরাং তাকে খুন করার পক্ষে উষাপতির কোনো বাধা নেই। কিন্তু তিনি খুন করলেন কি করে? যখন জানতে পারলাম মৃত্যুকালে সত্যকামের হাতে জ্বলন্ত টর্চ ছিল, তখন এক মুহূর্তে রাংতার চাকতির উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেল। সত্যকামের টর্চের আলো দোরের ওপর পড়েছিল। রাংতার চাকতিটা চকচক করে উঠেছিল। সত্যকাম সামনে ঝুঁকে দেখতে গিয়েছিল ওটা কি চকচক করছে। ব্যাস, আবার কিছুক্ষণ নীরবতা। আমি ব্যোমকেশকে সিগারেট দিয়া নিজে একটা লইলাম। দুজনে টানিতে লাগিলাম। ঘর সম্পূর্ণ অন্ধকার হইয়া গিয়াছে। দক্ষিণার বাতাস চুপি চুপি আমাদের ঘিরিয়া খেলা করিতেছে। হঠাৎ ব্যোমকেশ বলিল, আজ উষাপতি বাবু যাবার সময় আমার হাত ধরে বললেন, ব্যোমকেশ বাবু,
আমি আর আমার স্ত্রী জীবনে বড় দুঃখ পেয়েছি। 21 বছর ধরে শ্মশানে বাস করেছি। আজ আমার অতীতকে ভুলে গিয়ে নতুন করে জীবন আরম্ভ করতে চাই। একটু সুখী হতে চাই। আপনি আর জলঘোলা করবেন না। আমি উষাপতি বাবুকে কথা দিয়েছি, জল ঘোলা করব না। কাজটা হয়তো আইনসঙ্গত হচ্ছে না, কিন্তু আইনের চেয়েও বড় জিনিস আছে, ন্যায় ধর্ম। তোমাদের কি মনে হয় আমি অন্যায় করেছি? সত্যবতী ও আমি সমস্বরে বলিলাম, না, না।